হেই নিট ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য এনটিএ এর তরফ থেকে ইতিমধ্যেই নিটের যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশন সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে এবং তার পাশাপাশি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন তাও ইতিমধ্যেই গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার তোমাদের ডিউরিং রেজিস্ট্রেশন বা ডিউরিং ফর্ম ফিল আপ বেশ কিছু প্রবলেম আসতে পারে, বেশ কিছু কোয়ারিজ আসতে পারে। যেমন মেজর যেটা প্রত্যেকের ডাউট সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট এবং ওবিসিদের যে এনসিএল বা ক্যাটাগরি সার্টিফিকেট এই প্রসঙ্গে, তো সমস্তটাই আমি ক্লিয়ার করে দেবো। তার পাশাপাশি আমি তোমাদেরকে জাস্ট একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দেবো যে কীভাবে কী ফর্ম ফিল আপটা করতে হবে, এর পাশাপাশি কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, A to Z সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। কাজে এই ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে সেট করে রাখবে, কারণ পরবর্তীতে নিট সংক্রান্ত আরও বহু কিছু আপডেট আসতে চলেছে। ইভেন তোমাদের 2025-এর যে আমি যদি স্টেট কোটার যদি বলি, WBMCCর কাউন্সেলিংয়ের আন্ডারে স্টেট কোটার একদম রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 কত করে কি কাট অফ গিয়েছে, কোন কলেজে কত গিয়েছে, এক্স্যাক্টলি সমস্ত কলেজ ওয়াইজ ডাটাও কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর যদি কারোর কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, সর্বপ্রথম যদি আসি আমাদের নিট 2026-এর ফর্ম ফিল আপ স্টার্টিং ডেটের কথা, তো ইতিমধ্যেই কিন্তু তোমাদের গতকাল অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের এটাই রেকমেন্ড করবো যে কেউ ফর্ম ফিল আপ করতে যেও না, কারণ এই তো সবে স্টার্টিং না, তো স্টার্টিংয়ে বহু প্রবলেম থাকে সার্ভারে। তার পাশাপাশি যেই মেনেরও ফর্ম ফিল আপ চলছে, তো সার্ভারের উপর একটু প্রেসার রয়েছে দেখলাম, তো এখন একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। 1-2 দিন পর করবে, কোনো অসুবিধা কিছু হবে না, কারণ তোমাদের যে লাস্ট ডেট ফর্ম সাবমিশনের সেটা 8ই মার্চ, মানে এখনো 1 মাস সময় আছে, তো খুব একটা প্রবলেম হবে না। 8ই মার্চ রাত্রি 9টা অবধি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে, আর আই থিঙ্ক 8ই মার্চ 11টা 50 অবধি ফিস পেমেন্টের জন্য তোমাদের ডেট আছে। দেন তোমাদের কারেকশন উইন্ডো বেশ কিছু পোর্শন আছে যেগুলোকে যদি কেউ ভুল করে ফেলো, তো সেই ভুলগুলোকে কারেকশন করা যায়। যদিও এটাই আমি বলবো যে কেউ কোনো কিছুতে ভুল করো না, একটু টাইম নিয়ে নিয়ে করো, প্রত্যেকটা জিনিসকে 2-3 বার করে ক্রস চেকিং করো, চেকিং করে দেন তারপরে সাবমিট করো, ভুল যেন না হয়। বাট তাও যদি ইনকেস কোনো কারণে ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস সব কিন্তু চেঞ্জ করা যায় না। কিছু কিছু জিনিস এমনও থাকে যেগুলো কিন্তু ওয়ান টাইম, যেগুলো আর কোনোভাবেই কিন্তু আর চেঞ্জ হয় না। বাট আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে যেগুলো চেঞ্জ করা যায়। তো সেই যে চেঞ্জের জন্য যে বিষয়টা অর্থাৎ কারেকশন উইন্ডো, সেটা 10 থেকে 12ই মার্চ অবধি থাকবে। আর তারপর ডেট অফ এক্সামিনেশন তোমাদের 3rd মে। তোমরা টাইম তো জানো, দুপুর 2টো থেকে বিকাল 5টা অবধি, এগুলো নিয়ে বলার মতন কিছু নেই। আর অ্যাডমিট কার্ড তোমাদের মোটামুটি ধরে রেখো এপ্রিল মাসের লাস্ট উইকের দিক করে তোমরা পেয়ে যাবে। তার আগে তো সিটি ইন্টিমেশন কার্ডও পেয়ে যাবে, দেন অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। এবং তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা NEET.NTA.nic.in, এই ওয়েবসাইট থেকে নিটের যাবতীয় ইনফরমেশন, নিটের ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, A to Z সমস্ত কিছু তোমাদের এই ওয়েবসাইটের থেকেই হবে। এবং NTA.ac.in, এটার থেকে তোমরা এনটিএ এর যাবতীয় আপডেট, নিট সংক্রান্ত কোনো কিছু পাবলিক নোটিশে থাকলে এনটিএ এর ওয়েবসাইটেও আসতে পারে। ওকে, তো এটা হলো বেসিক তোমাদের কিছু টাইম বা শিডিউল। এরপর যদি আসি অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে, যে কত করে কি তোমাদেরকে ফিজ দিতে হবে বা পেমেন্ট করতে হবে ফর রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাইয়ের জন্য। তো যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য ফিজ আছে 1700 টাকা, এবং ইডাব্লিউএস অথবা ওবিসি এনসিএল যদি কেউ হয়ে থাকো সেক্ষেত্রে 1600 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউদের ক্ষেত্রে 1000 টাকা করে ফিজ আছে। এগুলো রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফিজ। এর সাথে এবার গেটওয়ে টু গেটওয়ে বা কার্ড থ্রু কার্ড, কিছু জিএসটি, ট্যাক্সেস এটসেট্রা পেমেন্ট কিছু লাগলেও লাগতে পারে, আবার অনেকে নাও লাগতে পারে, বাট এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফিজ। ওকে, এবার এই ফিজ তোমাদেরকে একদম সবার শেষে পে করতে হবে, তার আগে তোমাদের যাবতীয় রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ সমস্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ওভারভিউ নিট ইউজি 2026-এর, যেগুলো হয়তো তোমাদের সবারই প্রত্যেকেরই জানা। কিন্তু আমি যদি মেন বিষয়গুলোতে আসি, যে তোমাদের সার্টিফিকেটগুলো কি হবে, মেনলি ইডাব্লিউএস আর ওবিসি এনসিএল এই দুটো ক্যাটাগরিকে নিয়েই তোমাদের মেন সমস্যা বা মেন প্রবলেমটা, তো সেই প্রসঙ্গে আসবো। বাট তার আগে ছোট্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগছে ফর্ম ফিল আপের জন্য বা আপলোড করতে হবে, কী কী ডকুমেন্ট। তো সেই ডকুমেন্টসগুলোর বিষয়ে আগে আমরা জানি, তারপর আমি তোমাদেরকে একদম ডাউটস ক্লিয়ার করে দেবো সার্টিফিকেট সংক্রান্ত, স্পেসিফিক্যালি ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএল। ডকুমেন্টসের মধ্যে তোমাদের এক এক করে যদি আসি, ফার্স্ট হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা অবভিয়াসলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। এটা মেনশন নেই যে হোয়াইটই হতে হবে, বাট হোয়াইট হলে বেটার হয়। তবে হ্যাঁ, 80% ফেস যেন তাতে দেখা যায়, তো সেই মতো করে পাসপোর্ট ফটো লাগবে। সেকেন্ড হচ্ছে তোমাদের সিগনেচার জেপিজি ফরম্যাটের 10 থেকে 100 কেবির মধ্যে। থার্ড হচ্ছে তোমাদের লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স ইমপ্রেশন, মানে তোমাদের সমস্ত আঙ্গুলের ফিঙ্গারের যে ইমপ্রেশন, মানে থাম্ব এবং বাকি 4টে আঙ্গুল সমস্তগুলি লেফট অ্যান্ড রাইট বোথ হ্যান্ডের, এবং সেটা একটা পেজের মধ্যেই হতে হবে। জেপিজি ফরম্যাট 10 থেকে 200 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে 10th তোমাদের সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 50 থেকে 300 কেবির মধ্যে। 10th মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এবং যদি কারোর
মানে 10তে কোনো বোর্ডের যদি পার্সেন্টেজে মার্কস ক্যালকুলেট না হয় মানে 10th-এর, তো সেক্ষেত্রে তোমাদের জিপিএতে হবে, বা জিপিএর যে সিজিপিএর যে কনভার্সনের যে সার্টিফিকেট হয় সেই কনভার্সনের সার্টিফিকেটও আপলোড করতে হবে যদি তোমার জিপিএতে হয়। আর যাদের পার্সেন্টেজে তাদের ওটা কোনো কিছু লাগবে না, তোমাদের জাস্ট সার্টিফিকেট এবং মার্কশিট হলেই হয়ে যাবে। কিন্তু জিপিএদের এই দুটোর পাশাপাশি তোমাদের জিপিএ কনভার্সনের সার্টিফিকেটটাও আপলোড করতে হবে। নেক্সট আসছে 6th আইডেন্টিটি প্রুফ। এবার আইডেন্টিটি প্রুফের এখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সময়তে একটা পোর্শন আসবে যে জায়গাতে আইডেন্টিটির জন্য তোমাদেরকে একটা মানে চেকবক্স আসবে, ক্লিক করলে ওখানে তোমাদের আধার নাম্বার বা ডিজি লকারের থ্রু ভেরিফাইয়ের জন্য বলবে। এবার যারা আধার বা ডিজি লকারের থেকে তোমরা ভেরিফাই করবে তাদের আইডেন্টিটি প্রুফ স্বরূপ কিছু লাগবে না, তোমাদের অটোমেটিক্যালি ওখান থেকে ভেরিফিকেশন হয়ে যাবে। বাট যদি কেউ আধার বা ডিজি লকার ছাড়া অন্য কোনো মোডে বা অন্য কোনো মেথডে তোমরা যদি ভেরিফিকেশন করাও মানে আইডেন্টিটি প্রুফ করো, তো সেক্ষেত্রে তোমরা যে ডকুমেন্টসটা ওখানে সিলেক্ট করলে সেই ডকুমেন্টসের স্ক্যান কপি কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। ওকে, মানে এটা সবার না, যদি কেউ আধার বা ডিজি লকারের থেকে করো তাদের লাগবে না, ওগুলো ছাড়া অন্য কারোর হলে তাদের লাগবে। তবে আমি এখানে পার্সোনালি সাজেস্ট করবো যে হয় ডিজি লকার কিংবা আধারের থ্রুতেই অথেন্টিকেট করে নেবে, তাহলে পরবর্তীতে তোমাদের এক্সামের টাইমে হোক বা আফটার এক্সাম কাউন্সেলিং এর সময়তেও কোনো সে অর্থে প্রবলেম আসবে না। অন্য ডকুমেন্ট দিলেও সমস্যা হবে না, কিন্তু বুঝতেই পারছো বায়োমেট্রিক বা এটসেট্রা জায়গাতে অনেক সময় প্রবলেম আসতে পারে, তো আধার কার্ড বা ডিজি লকার দেওয়ার চেষ্টা করবে। 7 নাম্বার হচ্ছে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট, যেটা নিয়ে প্রত্যেকের ডাউটস আছে বেসিক্যালি ইডাব্লিউএস এবং ওবিসিতে, তো এই প্রসঙ্গে আসছি ডিটেলসে, কিন্তু তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। আর 8 হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদেরকে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে। এবার এটা পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিচ্ছ সেটা রেসপেক্ট। এবার কেউ যদি প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দুটো ডিফারেন্ট দাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে দুটো ডিফারেন্ট অ্যাড্রেসের জন্য দুটো সার্টিফিকেট দিতে হবে। মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা যে তুমি বসিয়েছো সেটার রেসপেক্টে কোনো একটা সার্টিফিকেট দিতে হবে, আর পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছো সেটা রেসপেক্টে দিতে হবে। দুটো যে ডকুমেন্ট সেই দুটো ডকুমেন্টসকে একসাথে কম্পাইল করে দুটো পেজ আর কি বানাতে হবে, পিডিএফ ফরম্যাট একসাথে কম্পাইল করে সেটাকে আপলোড করতে হবে। আর যদি কারোর একটা অ্যাড্রেস থাকে যেটা প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট দুটো সেম, তো সেক্ষেত্রে তো অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটা দিলেই হবে, আধার কার্ড দিতে পারো বা অন্য যে কোনো ডকুমেন্টস তোমরা দিতে পারো অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো মোটামুটি বেসিক্স এই সমস্ত কয়েকটা ডকুমেন্টসই লাগছে। তবে একটা ডকুমেন্ট যেটা আমি এখানের মধ্যে কোথাও পাইনি, আমি দেখিনি যে আপলোড করতে হচ্ছে কিনা। অন্যান্য বছর আমাদের পাসপোর্ট ফটোর পাশাপাশি একটা পোস্ট কার্ড ফটোও কিন্তু আপলোড করতে হতো। এবার পোস্ট কার্ড ফটোর এবারে এখনো কোথাও মেনশন আমি দেখতে পেলাম না, আমি জানি না পোস্ট কার্ড ফটোটা লাগছে কি লাগছে না। তো যদি লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি মেনশন করে দেবো। আদারওয়াইজ যদি না লাগে তাহলে তো ভালো জিনিস। বাট আমি এটা জানি না, পোস্ট কার্ড ফটোটা তো আগে ছিল একটা এখানে আপলোড করতে হতো, আবার ওই ফটোটাকে অ্যাডমিট কার্ডের সময়তে অ্যাডমিট কার্ডে চেটাতে হতো সেকেন্ড পেজ। এবার এইবারে এইখানে যদি না নেয় তাহলে তখন লাগবে কিনা সেটাও জানি না। আমার মতে বলে বেটার হয় তোমরা বার করে রাখবে। পাসপোর্ট ফটো যদি করাতে যাও, সেই পাসপোর্ট ফটোটা কি পোস্ট কার্ড সাইজ বললেই, স্টুডিওতে বললেই ওরা করে দেবে। তো পোস্ট কার্ড ফটো অ্যাটলিস্ট একটা বের করে রাখবে। আর জানোই তো নিটের ক্ষেত্রে তোমাদেরকে ওখানে নিচে তোমাদের নিজের নেম অল ক্যাপিটালে অ্যান্ড একটা ডেট, মানে এখনকার ডেট প্রেজেন্ট ডেট একটা দিতে হয়, তো ওটা পাসপোর্ট ফটোতেও দেবো এবং পোস্ট কার্ড ফটোতেও দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্স কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের নিটের ফর্ম ফিল আপের সময়তে লাগবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা যে অ্যাড্রেস যেটা দেবে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যে অ্যাড্রেস দেবে, যদি কারো দুটো সেম হয় তো সেম, ভালো কথা। তো যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসের বেসিসেই কিন্তু তোমাদের এক্সামের যে সিটি, সেই এক্সাম সিটি তোমাদের ডিসাইড হবে। ঠিক আছে, মানে কেউ যদি ধরো প্রেজেন্ট অ্যাড্রেস দিলে কোনো একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই আমি যদি ধরি, হয়তো তুমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট দিলে, আর হয়তো একটা পার্মানেন্ট অ্যাড্রেস স্বরূপ তুমি হয়তো কোনো একটা দিলে পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান দিলে, তো এগুলোর ব্যতীত অন্য কোনো সেন্টারে হয়তো তোমাকে এক্সাম দিতে দেবে না, বা বলা মানে আরও বেটার হয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমাকে সেন্টার দেওয়া হবে না। মেনলি তোমাদের হয়তো এই বিষয়টা অতটা কাজে আসবে না, এটা মানে যদি কেউ হয়তো একটা অন্য স্টেটে তার পার্মানেন্ট অ্যাড্রেস, সে হয়তো নিটের জন্য হয়তো প্রিপারেশনের জন্য আদার্স একটা কোনো স্টেটে গিয়েছে, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বিহার বা ইউপিতে অনেক জায়গাতে কিন্তু তারা কোচিংয়ের জন্য গিয়েছে। এবার তারা যদি ওয়েস্ট বেঙ্গল হিসাবে এখানে ফর্ম ফিল আপটা করে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু পরীক্ষার সেন্টার ওয়েস্ট বেঙ্গলেই পড়বে, তাদের বিহার বা ইউপিতে তার কিন্তু পড়বে না। অন্যান্য বছর কি হতো, তাদেরকে কাস্টমাইজ করে সিলেক্টের অপশন দিত, সে যেটা চাইতো সেটাই হতো, কিন্তু এবছর থেকে এটা হচ্ছে না, যেই মেনেও হয়নি, তোমাদের নিটেতেও হবে না। তো ওই জন্য যদি কেউ চাও যে তুমি এখন যে স্টেটে রয়েছো সেই স্টেটেতে নিতে, তো সেই স্টেটের কোনো একটা কিছুর এগেনস্টে একটা প্রুফ দিতে হবে যে হ্যাঁ আমি এখন এখানে রয়েছি, প্রেজেন্ট অ্যাড্রেস এটা, পার্মানেন্ট অ্যাড্রেস আমার ওয়েস্ট বেঙ্গল, বাট প্রেজেন্ট অ্যাড্রেস এইটা। তো যদি তুমি দুটো দাও, তো সেক্ষেত্রে তোমার কাছে সেই দুটো স্টেটই শুধুমাত্র তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে, আদার্স অ্যাভেলেবেল থাকবে না। তো প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু খুব ভালো করেই দেবে। অ্যান্ড আবারও বলে রাখছি, এগেনস্টে একটা প্রুফ তোমাকে কিন্তু দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেসেরও একটা প্রুফ দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসেরও প্রুফ দিতে হবে। তো আমি এখানে পার্সোনালি সাজেস্ট করবো প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম অ্যাড্রেসই দেবে যেটা তোমার আধার কার্ডে আছে, তাহলে আইডেন্টিটি সরি আধার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি আধারটা দিয়ে দিলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হয়তো যদি কারোর এরকম ব্যাপার থাকে তাকে একবার আসতে হবে 3rd মে কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলেতে, তো কিছু করার নেই সেটা। বাট
ওটা করাটাই বেটার। তো এই একটা সিস্টেম রয়েছে এখানে, তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। এরপর বাকি বিরাট কিছু আর জিনিস নেই, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করে যাবে, দেখবে ওখানে বহু অপশানস আছে, পিডাব্লিউডি ইয়েস অন্য, টুইন কিনা, বা টুইন হলে দুজনাই এক্সাম দিচ্ছ কিনা, এরকম বহু জিনিস আছে। তো আরেকটা জিনিস আছে, দেখবে ওখানে ট্র্যাডিশনাল ড্রেসের বিষয়ে মেনশন আছে। ওটা যারা মাইনরিটিস বা আদার্স কোনো ইয়ের থেকে বিলং করো, যারা চাইছো তোমরা নিটের যে ড্রেস কোড সেই ড্রেস কোড ফলো করবে না, তোমরা তোমাদের রিলিজিয়ানের কোনো ড্রেস তোমরা পরে যেতে চাও, তো সেটা কিন্তু এখানে ইয়াস সিলেক্ট করে রাখবে। অ্যান্ড তোমাদেরকে দেখবে পরীক্ষার দিন 1 ঘন্টা আগে যেতে বলা হয়, তো 1 ঘন্টা আগে গিয়ে তোমাদের ভেরিফিকেশন হবে, দেন ওই ড্রেসে অ্যালাউ থাকবে। আর যাদের কোনো সেরকম ড্রেস নিয়ে প্রবলেম নেই, নিটের যে নর্মাল ড্রেস কোড সেই ড্রেস কোড ফলো করতে পারবে, তাদের কিছু দরকার নেই, ওখানে ট্র্যাডিশনাল ড্রেসের ওখানটা নো করে সিলেক্ট করেই সাবমিট করবে। তো এই আর কি ব্যাপার ওভারঅল ফর্ম ফিল আপের। এরপর আসবো হচ্ছে মেন এবং ভাইটাল জিনিস, যেটাতে সব থেকে বেশি তোমাদের ডাউটস আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট, স্পেসিফিক্যালি ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএল সংক্রান্ত। ক্যাটাগরি সার্টিফিকেট সংক্রান্ত ফার্স্ট তোমাদের যেটা ডাউটস, আমি ওবিসিদের যদি বলি, সেটা হচ্ছে যে দাদা আমি ওবিসি, স্টেটে ওবিসি, কিন্তু সেন্ট্রালে আমি ওবিসি নই, তো সেক্ষেত্রে আমি এখানে ফর্ম ফিল আপ কিসে করবো? একদম এক কথায় উত্তর, তুমি ইউআর হিসাবে ফর্ম ফিল আপ করবে, অথবা ইডাব্লিউএস হিসাবে করতে পারো। একটা রিজন আছে বা কন্ডিশন আছে, সেটা ইডাব্লিউএস এর বিষয়ে যখন বলবো তখন আমি ওটা জানাবো, তো সেই জন্য দেখতে হবে শেষ অবধি। বাট এক কথায় উত্তর হচ্ছে হয় ইডাব্লিউএস করতে হবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু জেনারেল হিসাবেই ফর্ম ফিল আপ করতে হবে না অন্য কিছু হলে। বাট যদি কেউ সেন্ট্রাল ওবিসি যদি হয়ে থাকো, দেন কোনো প্রবলেম নেই, তুমি তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা তুমি ওবিসি এনসিএল হিসাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। কারণ দেখবে নিটের যে আমাদের ইনফরমেশন বুলেটিন আছে, বা যেখানেই ওবিসি এনসিএল কথাটা মেনশন আছে, সেখানেই দেখবে এনসিএল এর প্লাসে ব্র্যাকেটে বলে দেওয়া আছে যে সেন্ট্রাল লিস্টেড বা সেন্ট্রালি এরকম সামথিং বলে দেওয়া আছে। তো সেন্ট্রাল ওবিসি ছাড়া অন্য স্টেট ওবিসি চলবে না, তোমাকে সেন্ট্রাল ওবিসির মধ্যে থাকতে হবে, কারণ তোমাদেরকে কিন্তু এনসিএল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর এনসিএল সার্টিফিকেট তাদেরই দেবে বা তারাই পাবে যারা সেন্ট্রালি ওবিসি, আর কি সেন্ট্রালি যারা ওবিসি তারাই এনসিএল পাবে। তো ফার্স্ট থিং এটা, যারা শুধু স্টেট ওবিসি তারা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করবে না। ওকে, এবার আসি যদি তোমাদের এনসিএল সার্টিফিকেট রিগার্ডিং যে সার্টিফিকেট আপলোড করতে হবে কিনা, উত্তর হচ্ছে দেখো তোমাদের ন্যাচারালি কিন্তু এই যে এনসিএল সার্টিফিকেট বলো বা এই সমস্ত সার্টিফিকেট ইডাব্লিউএস, এগুলো কিন্তু 1/4 মানে 1 এপ্রিলের পর ইস্যু হওয়া সার্টিফিকেট ন্যাচারালি প্রয়োজন পড়ে। এবার তোমাদের এখন ফর্ম ফিল আপ চলছে কতদিন অবধি? 8ই মার্চ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তো এপ্রিল মাস 2026-এর পাবে না। কাজেই সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে, আমি তো আগেই রিকোয়ার্ড ডকুমেন্টসে বললাম সার্টিফিকেট আপলোড করতে হবে। তো তাহলে কি আপলোড করবে? সেটা হচ্ছে যদি তোমার কাছে 1/4/2025-এর পরের ইস্যু হওয়া এনসিএল সার্টিফিকেট থেকে থাকে, তুমি ওবিসি সিলেক্ট করবে, যেখানে সার্টিফিকেট আপলোড করতে বলেছে সেখানে ওই সার্টিফিকেটটা তুমি আপলোড করবে, মানে 1/4/2025-এর পরের ইস্যু হওয়া এনসিএল সার্টিফিকেটটাকে আপলোড করবে। হয়ে গেল, কোনো প্রবলেম আসবে না। এবার পরীক্ষা দিলে, পরীক্ষার আগে যখন এবছর মানে 2026-এর এপ্রিল মাস ঢুকবে, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব পারা যায় এপ্রিলের মিডল দিকের মধ্যেই নতুন এনসিএল এর জন্য অ্যাপ্লাই করে দেবে 2026-এর জন্য, তাহলে তুমি মোটামুটি পেয়ে যাবে। এপ্রিলেও পেয়ে যেতে পারো, মেতেও পেতে পারো, বা হয়তো মেতে যদি ইলেকশন তো আছেই, তো সেক্ষেত্রে হয়তো জুনে পাবে, বাট পেয়ে যাবে, জুন জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে। তো সেই এনসিএলটা কিন্তু তোমার ফার্দার মানে কাউন্সেলিং এ পার্টিসিপেট করলে তখন তোমার লাগবে। তুমি যদি কাউন্সেলিং এর সময় বলো যে আমি এই যে 2025-এর ইস্যু করারটা দেবো, ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। অনেকে বলতে পারো বা ভাবতে পারো যে এই সার্টিফিকেটটা যেহেতু এখন ফর্ম ফিল আপে আপলোড করছি, তাহলে হয়তো ওইটাতেই আমার কাজ চলে যাবে। উত্তর হচ্ছে না, কাজ চলবে না, তখন 2026-এ লাগবে। তো ওই জন্য এখন তোমার কাছে যেহেতু অপশনস নেই, সেহেতু 1/4/2025-এর পরের ইস্যু হওয়া এনসিএল আপলোড করবে, আর 2026-এর এপ্রিল পেরিয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু নতুন এনসিএল এর অ্যাপ্লাই করে দেবে, দেন এনসিএল সার্টিফিকেট নিয়ে রেখে দেবে, যেটা কাউন্সেলিং এর টাইমে কাজে লাগবে। ওকে, আশা করি এনসিএল এর এই বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে অনেকে বলবে যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এনসিএল সার্টিফিকেট 2025-এ তো দেয়নি, কারণ 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকেই জানো কি প্রবলেম হয়েছিল ওবিসি সংক্রান্ত, যেটার জন্য সব প্রসেস আর কি দেরি হয়েছিল। তো কোনো এসডিও অফিসারই কিন্তু এনসিএল দেয়নি, কিছু কিছু রিজিয়নে কিছু কিছু এরিয়াতে হয়তো দিয়েছে, বাট ম্যাক্সিমাম অফ দ্য জায়গাতে দেয়নি। তোমাদেরকে রিভ্যালিডেট করাতে হয়েছিল, তো ওই যে রিভ্যালিডেট যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটাই তুমি আপলোড করবে, কোনো সমস্যা নেই, মানে যারা এনসিএল পাওনি। তবে হয় রিভ্যালিডেট সার্টিফিকেট আপলোড করতে হবে, আদারওয়াইজ 1/4/2025-এর পরের ইস্যু হওয়া এনসিএল সার্টিফিকেট আপলোড করবে। এই দুটোর যে কোনো একটা আপলোড করতে হবে। যাদের এনসিএলও নেই, সার্টিফিকেট এখনো রিভ্যালিডেট করাও নেই, তাদের কিচ্ছু করার নেই,
তোমরা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করলে পরবর্তীতে গিয়ে সেই তোমাকে ইউআরএতে চেঞ্জ হতে হবে। তার থেকে এখন ডাইরেক্ট ইউআর করে দেওয়াটাই আমার মতে বলে বেটার। আদারওয়াইজ যদি রিভ্যালিডেট না করা থাকে, এখনো তো 1 মাস সময় আছে, এই 1 মাসের মধ্যে যদি পারো রিভ্যালিডেট করাতে করিয়ে নিতে পারো। আমি জানি না এখন আর পসিবল হবে কিনা রিভ্যালিডেশনটা, যদি হয়ে যায় ভালো কথা, তারপর অ্যাপ্লাই করে নেবে, যদি না হয় সেক্ষেত্রে ডিসিশন তোমার উপর, তুমি কি করবে। আমি যা যা কন্ডিশন হতে পারে সমস্তটাই কভার আপ করলাম। এরপর আসবো হচ্ছে আমি ইডাব্লিউএস এর বিষয়ে। ইডাব্লিউএস এর জন্য ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে স্টেট ইডাব্লিউএস আর একটা হচ্ছে সেন্ট্রাল ইডাব্লিউএস, ঠিক আছে, সেন্ট্রাল ইডাব্লিউএস। তো ইডাব্লিউএস এর অনেকে আছো যারা হয়তো স্টেট ইডাব্লিউএস এর আন্ডারে পড়ছো, সেন্ট্রালের আন্ডারে পড়ছো না। আবার অনেকে আছো হয়তো সেন্ট্রাল ইডাব্লিউএস এর মধ্যে পড়ছো, স্টেট ইডাব্লিউএস পড়ছো না। ন্যাচারালি এইটাই সংখ্যক, মানে এইটারই পরিমাণ বেশি যে সেন্ট্রালি আমি ইডাব্লিউএস কিন্তু স্টেটে ইডাব্লিউএস নয়, স্টেটে হয়তো তুমি ওবিসির আন্ডারে পড়ে গিয়েছো। তো এরকম কন্ডিশনটা আছে অনেকে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে নোটিশটা তো আছে, যদি খুঁজে পাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেটা হচ্ছে আমাদের ইডাব্লিউএস এর যে নিয়ম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেটা কলকাতা গ্যাজেটেই প্রকাশিত, এবং ইডাব্লিউএস এর যে মেন যে মানে নোটিফিকেশন, সেখানেই কিন্তু এটা স্পষ্ট বলা আছে ফর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলেতে একটা ওবিসি ক্যান্ডিডেট সে ইডাব্লিউএস এর জন্য এলিজিবল, ঠিক আছে, এটা রুলস অনুযায়ী। এবার অনেক জায়গায় আছে, অনেক বিডিও অফিসে বা এসডিও অফিসে অনেকেরা হয়তো দেয় না ওবিসিদের, সেটা আলাদা ব্যাপার, ওটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কোনোভাবে ওটা ম্যানেজ করতে পারলে তবে গিয়ে হবে। বাট অ্যাজ পার রুলস ওবিসি ক্যান্ডিডেটরা আমাদের স্টেট ইডাব্লিউএস এর জন্য এলিজিবল, ঠিক আছে। তো তুমি সেন্ট্রাল ইডাব্লিউএস অলরেডি রয়েছো, স্টেটে ওবিসি ছিলে যে কারণে তোমার প্রবলেম আসছিল, যেহেতু স্টেটেতে ইডাব্লিউএস মানে এলিজিবল বা করতে দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তো তুমি স্টেটেও ইডাব্লিউএস হয়ে গেলে, তো সেন্ট্রাল স্টেট দুটোই হয়ে গেল, মানে তুমি ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপ করতে পারো। তবে সেক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস এর সার্টিফিকেট তোমাকে বানাতে হবে। ওই যে বললাম না যে ওবিসিরা চাইলে এটা করতে পারো, যারা শুধু স্টেটে ওবিসি, সেন্ট্রাল ওবিসি নও, তোমরা ইডাব্লিউএস করতে পারো। তো এইভাবে এটার জন্য করতে পারো। তোমাদেরকে কিন্তু দুটো সার্টিফিকেটই লাগবে, কারণ যদি তুমি এমসিসির আন্ডারে যদি তুমি পার্টিসিপেট করো, ঠিক আছে, সরি, এমসিসির আন্ডারে যদি তুমি পার্টিসিপেট করো কাউন্সেলিং, মানে অল ইন্ডিয়া কোটায় যদি তুমি পার্টিসিপেট করতে চাও, তো সেক্ষেত্রে সেটা সেন্ট্রালি কন্ডাক্ট হয়, তো সেক্ষেত্রে তোমার সেন্ট্রাল ইডাব্লিউএসটার দরকার হবে। আর যদি তুমি চাও যে না আমি স্টেট কোটার আন্ডারে ডাব্লিউবিএমসিসির কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে চাই, তো সেক্ষেত্রে তোমার স্টেট ইডাব্লিউএস লাগবে। এবার দুটো ইডাব্লিউএসই তোমাকে ওই জন্য বের করতে হবে। ওটা যখন তুমি অ্যাপ্লাই করবে ইডাব্লিউএস এ, সেই সময়তে দেখবে দুটো সেপারেট ভাবে অপশনস আসবে, একই দিনে একই সাথেই অ্যাপ্লাই করে দেবে। বাট মানে একসাথে মিনস হচ্ছে একটা অ্যাপ্লিকেশনই দুটো হবে এমনটা না, দুটো সেপারেট অ্যাপ্লিকেশন, বাট তুমি একই সঙ্গে করতে পারবে। যে প্রথমে স্টেটেরটা করে দিলে, করার পরে আবার ব্যাক করে এসে আবার সেন্ট্রালেরটা অ্যাপ্লাই করতে পারবে। তো দুটো ওইভাবে অ্যাপ্লাই করে নেবে, দেন দুটো কি সাবমিট করবে, দেখবে দুটো সার্টিফিকেট তুমি কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে ইডাব্লিউএস এর সেন্ট্রাল স্টেটের বিষয়। এবার যদি কেউ মনে করো যে না আমার এরিয়াটাতে বিডিও অফিসে বা এসডি অফিসে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমি ওবিসি এবং আমাকে দেবে না, তো তাহলে কিছু করার নেই, তোমাকে জেনারেল হিসাবেই ফর্ম ফিল আপ করতে হবে। ফিজের দিক দিয়ে হয়তো কোনো প্রবলেম নেই, 1600 টাকা ইডাব্লিউএস অথবা এনসিএল হলে লাগতো, আর জেনারেল হলে 100 টাকা বেশি। কিন্তু হ্যাঁ, কাট অফের সময়তে একটু হয়তো ভ্যারিয়েশন আসতে পারে, একটু মানে অনেকটাই আসে, এবছর মানে 2025-এ তো এসেছিল, অনেকটাই ভ্যারিয়েশন ছিল এবং থাকে, 10-12 নাম্বারের মতো হলেও থাকে অ্যাটলিস্ট স্টেট কোটাতে, ঠিক আছে। তো এই আর কি বিষয়। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, ইডাব্লিউএসটাও আমাদের 1 এপ্রিল থেকে ওটা আর কি ব্যাপারটা ঘটে, মানে ইডাব্লিউএস একটা ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু 1 ইয়ার থাকে, 1 ইয়ার বলা ভুল, ওটার ভ্যালিডিটি থাকে 1 এপ্রিল টু নেক্সট ইয়ার 31 মার্চ অব্দি, ঠিক আছে। তো তোমাদের যেহেতু 8ই মার্চ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, কাজেই যারা 1 এপ্রিল 2025-এর পরের ইস্যু করা ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, সেটা স্টেটের হোক অথবা সেন্ট্রালের হোক, যেটাই হোক না কেন, এখন তুমি ওটাই আপলোড করতে পারো, কোনো প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, পরে মানে সেম ভাবে 1 এপ্রিল 2026 পেরিয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু কাউন্সেলিং এর সময় তোমার ওটা অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে, কারণ নতুন সার্টিফিকেট লাগবে তখন, তখন দুটোই অ্যাপ্লাই করবে। বাট এখন তুমি যে কোনো একটা আপলোড করলেই তোমার চলে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএল এর বিষয়টা। আর ইডাব্লিউএস দের এবারে বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অনেকে ম্যাচ করে না, তো তুমি ম্যাচ করতে পারছো কি পারছো না, এই বিষয়গুলো নিজেদেরকে একটু দেখে নিতে হবে। আর একটা জিনিস, যেটা যদি কারোর এখন ইডাব্লিউএস নেই কিন্তু তুমি ইডাব্লিউএস এর আন্ডারে রয়েছো, মানে 1 এপ্রিল 2025-এর পরের ইস্যু হওয়া ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, না স্টেট না সেন্ট্রাল, কোনোটাই নেই, তো সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো, সেক্ষেত্রে তোমার কাছে দুটো অপশন, একটা হচ্ছে তুমি এত শত ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট ইউআর হিসেবে ফর্ম ফিল আপ করতে পারো, কারণ একটা ইডাব্লিউএস সার্টিফিকেট বের করতেও প্রচুর মানে ঝামেলা আছে, অনেক প্রসিডিওর আছে, অনেক ডকুমেন্টস বিষয় আছে, অনেক ভেরিফিকেশন করতে হবে, কিছু খরচাও করতে হবে, প্রায় 1000-1200 টাকার মতন খরচা হয়, এরিয়া টু এরিয়া ওটা ভ্যারি করে।
তো অনেক ব্যাপার আছে, অনেক প্রসেসিং আছে, লেন্দি প্রসেস, সাথে অ্যাপ্লাই করার পর 1.5-2 মাস পর সার্টিফিকেট পাবে, তো অনেকটা একটা ব্যাপার আছে। তো অত শত ঝামেলায় না যেতে চাইলে, তোমার যদি মনে হয় কাট অফ নিয়ে আমার অত দরকার নেই, আমি ইউআর হতে রাজি আছি, তো সেক্ষেত্রে ইউআর ফর্ম ফিল আপ করে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ চাও এই সমস্ত ঝামেলাতে আসবো বা ট্রাই করবো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য বলি, তোমার যদি ইডাব্লিউএস সার্টিফিকেট ইতিমধ্যে না থেকে থাকে, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে এখন মানে এই টাইম পিরিয়ডের মধ্যে যতদিন ফর্ম ফিল আপ চলছে ততদিনের মধ্যে ইডাব্লিউএস এর ওয়েবসাইটে গিয়ে পরে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলেই দেখবে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, মানে ওই রেফারেন্স নাম্বার টাইপের, সেই নাম্বারটাকে তুমি তোমার নিটের ফর্ম ফিল আপে দিতে পারো। কারণ নিটের ফর্ম ফিল আপের সময় যখন তুমি ইডাব্লিউএস সিলেক্ট করবে, তখনই তোমার কাছে একটা বক্স ওপেন হবে, সেখানে জিজ্ঞাসা করবে তোমার কাছে অলরেডি সার্টিফিকেট আছে কি নেই। যদি তুমি ইয়াস সিলেক্ট করো, তোমাকে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে, হয়তো মেবি সার্টিফিকেট নাম্বারও আপলোড মানে দিতে হতে পারে, এন্টার করতে হতে পারে। বাট আর একটা অপশন পাবে যে নো, মানে মানে এখনো তোমার কাছে সার্টিফিকেট নেই বাট তুমি অ্যাপ্লাই করেছো, এরকম একটা অপশন আছে। তো ওইটাতে যদি ক্লিক করো, সেক্ষেত্রে তোমার আই থিঙ্ক ওই যে রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বারটা তোমাকে হয়তো দিতে হবে, মানে হয়তো না, দিতে হবে। এবার ওই অ্যাকনলেজমেন্ট স্লিপ বা অ্যাপ্লাইয়ের যে স্লিপ, ওইটা হয়তো আর আপলোড করতে নাও হতে পারে, কিন্তু ওই রেফারেন্স নাম্বারটুকু লাগবে। তো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করলে একটা নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারটাকে তুমি ওখানে ইনপুট করে দিলে কোনো সমস্যা নেই। এবার এপ্রিলের পরে তুমি আবার নতুন করে ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে পারো, অথবা যদি এখনকার যে অ্যাপ্লাইটা করলে, এই অ্যাপ্লাইটাকেই যদি তোমার এরিয়ার বিডিও বা এসডিও যদি বলেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওই অ্যাপ্লিকেশনটাতেই আমি তোমাদের বা তোমার যে সার্টিফিকেট সেটা ইস্যু করানোর ব্যবস্থা হয়ে যাবে বা ডকুমেন্টস সব জমা দাও, তাহলে তো ভালো কথা। যদি না হয়, সেক্ষেত্রে 1 এপ্রিলের পর ফের আবার নতুন করে একটা অ্যাপ্লাই করবে, করে পরে বের করবে। তখন আর ওই যে তখন বলতে পারো যে তখন তো আবার নতুন হয়ে গেল, আমি যেটা ফর্ম ফিল আপে দিয়েছি সেটা তো কোনো ভ্যালু রইলো না। দরকার নেই, এখানে তোমাকে এখন পেরিয়ে যাওয়ার জন্য ব্যাপারটা, কারণ তুমি এই যে ক্যাটাগরিটা পরে আর চেঞ্জ করতে পারবে না। মানে এখন তুমি জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করে দিলে তুমি পরে আর ইডাব্লিউএস এ কনভার্ট করতে পারবে না। ইডাব্লিউএস থাকলে তুমি পরে ইউআর এ কনভার্ট হতে পারবে, তুমি ওবিসি এনসিএল দিলে তুমি পরে ইউআরতে যেতে পারবে, কিন্তু ইউআর থেকে ওগুলোতে যেতে পারবে না। তাই এখন কোনোভাবে জোগাড় লাগিয়ে তোমাকে ওটা সাবমিট করতে হবে, দেন তারপর যেটা হয় হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ইডাব্লিউএস এবং এনসিএল সংক্রান্ত প্রশ্নের উত্তর। আশা করছি এই বিষয়টা নিয়ে আর সেরকম ডাউটস নেই। যদি এখনো কিছু ডাউটস থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তাছাড়া যদি মনে হয় কমেন্ট বক্সে হয়তো ব্যাপারটা বলা যাচ্ছে না বা বিষয়টা অন্যরকম, তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে চলে যাবে, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে, যে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু কন্ট্যাক্ট করতে পারো, চেষ্টা করবো রিপ্লাই করে দেওয়ার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর একটা লাস্ট যে প্রবলেমটা শুনলাম গতকালকে, সেটা হচ্ছে ফটো রিগার্ডিং। তোমাদের দেখবে একটা লাইভ ফটোও কিন্তু ক্যাপচার করতে হবে, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন একটা লাইভ ফটো তুলতে হবে, যেটা আগে ছিল না। এবছর থেকে সমস্ত প্রায় পরীক্ষাতেই ইমপ্লিমেন্ট হচ্ছে। আগে শুধু এসএসসিতে ইমপ্লিমেন্ট ছিল, এবছর থেকে রেলেতেও ওটা ইমপ্লিমেন্ট হয়েছে, জেই মেনেতেও করেছে, নিটেতেও করেছে। তো একটা লাইভ ফটো আপলোড করতে হবে। তো এবার অনেকে দেখলাম যারা হয়তো মানে গগলস ইউজ করে, বাট আধার কার্ডেতে সেরকম মানে গগলসের ছবি নেই, নর্মাল ছবি রয়েছে। তো সেক্ষেত্রে সে যখন লাইভ ফটো তুলছে গগলস পরে, তখন কিন্তু তার মানে সেটা নিচ্ছে না, ফেলিয়ার আসছে। যখনই সে ওটা খুলে দিচ্ছে, খুলে পরে ছবি তুলছে, তখনই আবার নিয়ে নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু তোমার পাসপোর্ট ফটোর ক্ষেত্রেও হয়তো হতে পারে। তুমি যদি উইথ গগলস পাসপোর্ট ফটো তুমি যদি ক্লিক করো এবং সেটা আপলোড করতে যাও, হয়তো সেটা নাও নিতে পারে। তো সেক্ষেত্রে আধার কার্ডে যেরকম উইথাউট গগলসে রয়েছে, সেরকমই তুমি ছবি, পাসপোর্ট ছবি তুলিয়ে সেটা আপলোড করবে। তবে এটার মানে এটা না যে তুমি যখন এক্সাম সেন্টারে এন্টার করতে যাবে তোমাকে তখন উইথাউট গগলসেই এন্টার করতে হবে, এমনটা নয়, ওটা করা যাবে। বাট এখন এখানে ভেরিফিকেশনের জন্য তোমাকে ওটা করতে হবে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। আমি দেখলাম গতকালকে একজন বললো এই প্রবলেমটা আসছে তার, তো তাই তোমাদের জানিয়ে রাখলাম। এবার সবার ক্ষেত্রে হয়তো নাও আসতে পারে, বা গতকাল থেকে স্টার্ট হয়েছে, স্টার্টিংয়ে এই প্রবলেম রয়েছে, সেটাও হতে পারে। তো কিছুদিন ওয়েট করে যাও, করে তারপর অ্যাপ্লাই করবে, মোটামুটি সমস্ত কিছু স্মুথলি কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল নিট ইউজি 2026 এর আপডেটস, রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এবং মোস্ট ডিমান্ডিং বা মোস্ট ডাউটেবল জিনিসটা ক্যাটাগরি সার্টিফিকেট, সেই সমস্ত কিছু বিষয় আশা করছি সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে, কারণ পরবর্তীতে তো বললাম নিটের অনেক কিছু আপডেট কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হয়ে না থেকে থাকলে, গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাবে। আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।